স্বাগতম সবাইকে। আপনারা দেখছেন হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ, যেখানে আমরা আলোচনা করি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, তুলে ধরি সাহসী চিন্তা, জরুরি প্রশ্ন আর সম্ভাবনার দিগন্ত। আজকের পর্বের বিষয়টি এমন একটি সামাজিক বাস্তবতা যেটি নিয়ে যত কথা বলা যায় ঠিক ততই কম, হুইচ ইজ জেন্ডার ইকুয়ালিটি। হোয়ার ডু উই স্ট্যান্ড? জেন্ডার অ্যান্ড ইকুয়ালিটি মানে শুধু নারী বা পুরুষের সমান অধিকার নয়, বরং এটি সামাজিক দৃষ্টিভঙ্গি যেখানে প্রত্যেক মানুষ তার পরিচয়, পছন্দ বা অবস্থান যাই হোক না কেন সম্মান, সুযোগ ও নিরাপত্তা পায়। এটি এমন একটি সমাজ নির্মাণের কথা বলে যেখানে কর্মক্ষেত্র, শিক্ষায়, পারিবারিক সিদ্ধান্তে এবং প্রতিদিনের জীবনে নারী, পুরুষ বা তৃতীয় লিঙ্গ কেউই পিছিয়ে থাকে না কেবল লিঙ্গ পরিচয়ের কারণে। বাংলাদেশের নারীর অগ্রগতি যেমন দৃশ্যমান, তেমনি এখনো অনেক জায়গায় বৈষম্য এবং সহিংসতা, বঞ্চনার চিত্র উদ্বেগজনক। লিঙ্গ সমতা অর্জন শুধুমাত্র নারীর বিষয় নয়, এটি একটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তি যিনি এই বিষয়ে কাজ করেছেন, কথা বলে যাচ্ছেন এবং নিজের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে আজকের আলোচনা আরো গভীর করে তুলবেন। আমাদের আজকের অতিথি রবিউল ইসলাম, যিনি কিনা ভাইস প্রেসিডেন্ট এট ইউথ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রেসিডেন্ট এট অ্যাডুমেক্স এট চট্টগ্রাম ইউনিভার্সিটি চ্যাপ্টার, ভলান্টিয়ার এট হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। হ্যালো রবিউল ইসলাম ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের পর্বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। ভাই দেখেন, আজকের পর্বে তো আমরা কথা বলবো যেমন জেন্ডার এন্ড ইকুয়ালিটি, হোয়ার ডু স্ট্যান্ড। সো আমাদের এই যে জেন্ডার এন্ড ইকুয়ালিটি কোথায় দাঁড়িয়ে কি অগ্রগতি হয়েছে, এইটা নিয়ে আজকে কথা বলবো, বা এটার সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। তো প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে, জেন্ডার এন্ড ইকুয়ালিটি যখন আপনি শুনেন, আপনার মনে কি ধারণা ভেসে ওঠে, কিংবা আমাদের সমাজে নারী এবং পুরুষ এবং আরেকটি লিঙ্গ যেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ, তো প্রত্যেকের সমান সমতা বলতে আপনি কি বুঝেন? আচ্ছা জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং করকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে এমন একটি সুন্দর পডকাস্টের আয়োজন করার জন্য। হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ প্রোগ্রামের আজকের এই সেশনে জেন্ডার এন্ড ইকুয়ালিটি নিয়ে আমরা কথা বলবো। তো আমি আপনাকে শুরুতে বলতে চাই যে আমি হচ্ছে যে আমাদের সমাজে যে জেন্ডার গুলো আছে আমরা ডিফাইন করি যেভাবে মেল, ফিমেল অথবা থার্ড জেন্ডার, তো সেটাতে যাওয়ার আগে আমি হচ্ছে যে জেন্ডার নিয়ে একটু ডিফাইন করার চেষ্টা করব যে আসলে জেন্ডার বলতে আমরা কি বুঝি। আপনি যদি একাডেমিয়াতে দেখেন বা একাডেমিক দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে হচ্ছে যে আমরা এটাকে দুইটা ভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে সেক্স আর একটা হচ্ছে যে জেন্ডার। সেক্সকে যদি আপনি ডিফাইন করেন সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, আর আপনি যদি জেন্ডারকে ডিফাইন করেন সেটা হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাক্টেড বলা হয় এটাকে একাডেমিক পার্সপেক্টিভ থেকে। যে জেন্ডার যেটা আমরা সমাজে দেখি সেটা হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড। কিভাবে? এটা ব্যক্তির আচার আচরণ, ড্রেস, আপনার কথা বলা, এই সব কিছুর উপর ডিফাইন করে জেন্ডারটা মানুষ চিহ্নিত করতে পারে আর কি। তো সেই হিসেবে যে আমাদের সমাজে আমরা দুইটা জেন্ডারকে মেইনলি ডিফাইন করতে পারি বা আমরা দেখতে পাই, মেল এবং ফিমেল। তো এই জেন্ডারটা তৈরি হয় মূলত একাডেমিক ভাষাতে হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে, তার হচ্ছে কথাবার্তা বলার উপর ডিপেন্ড করে এবং ড্রেস, পোশাক আশাকের উপর ডিপেন্ড করে। এখন বিষয় হচ্ছে যে আসলেই কি মানুষ একটা সেক্স নিয়ে জন্মগ্রহণ করে এবং সোসাইটি তাকে ডিসাইড করে দেয় সে কি মেল নাকি সে ফিমেল নাকি সে থার্ড জেন্ডার। এখন আমাদের মাথায় যেটা আসে, আমরা এই চিন্তাটা করলে আসলে প্রথমে আমাদের মেল ফিমেল চলে আসে, থার্ড জেন্ডারও আছে বাট ইটস নট প্রমিনেন্ট, বাট বা এই মেইন স্ট্রিম, আমাদের মেইন স্ট্রিম যেটা সেটা হচ্ছে মেল এবং ফিমেল। তো এখন হচ্ছে যে সেক্স আর জেন্ডারের যে ডিফারেন্সটা একাডেমিক দৃষ্টিভঙ্গিতে করা হয়, তো আমার এখানে নিজস্ব কিছু মতামত আছে যে আমার মনে হয় না যে জেন্ডারটা পুরোপুরি সোশ্যালি কনস্ট্রাক্টেড। কারণ যেমন আমরা হচ্ছে যে সমাজে তারা বলতে থাকে যে এই জেন্ডারকে ডিফাইন করা হয় যে নারী সে কি কারণে সে নারী হবে, কি কারণে সে পুরুষ হবে, এটা ডিফাইন করা হয় যে নারীর ভয়েস লো হবে, সে হচ্ছে একটু লাভ থাকবে, তার এমপ্যাথি থাকবে, তারপর হচ্ছে সিনসিয়ারিটি থাকবে, সে হচ্ছে একটু অন্য ডিফারেন্স ড্রেস করবে, সে হচ্ছে কোমল হবে, বাচ্চা লালন পালন করবে, ঘরোয়া বিষয়গুলো দেখবে। আর পুরুষকে ডিফাইন করার জন্য সে কি করবে, সে শক্তিশালী হবে, তার মধ্যে অ্যাঙ্গার থাকবে, সে সোসাইটিকে লিড দিবে। এরকম যে ডিফারেন্সটা করা হয় এটা সোসাইটির মাধ্যমে করা হয়। আমরা যখন দেখি যে প্রিমিটিভ সোসাইটি যখন ছিল, যখন সমাজের মধ্যে এই ডিফারেন্সটা আসে নাই, ধরেন এটাকে আমরা প্রিমিটিভ কমিউনিজমও বলতে পারি, শুরুর দিকে একবারে মানব ইতিহাসের শুরুর দিকে, তখন হচ্ছে আপনার
সবাই হচ্ছে যে সেম কাজটাই করতো, নারী যেটা করতো পুরুষ ওইটা করতো। সবাই কিন্তু হান্টিং করতো খাওয়ার জন্য বা জীবিকার জন্য, সবাই হান্টিং করতো, শিকার করতো, নারীরাও করতো পুরুষও করতো। পরবর্তীতে আস্তে 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 এটা ডেভেলপ হয়ে নারীর কাজটা হয়ে যায় হচ্ছে ঘরোয়া, তারা হচ্ছে ঘরোয়া কাজগুলাতে এবং হচ্ছে কৃষিকাজ, যে কাজটা তুলনামূলক কম পরিশ্রম প্রিয়, ওই কাজটা যেমন কৃষিকাজ, ওই কাজগুলো নারীরা করতো, আর পুরুষ হচ্ছে আপনার এই হান্টিং শিকারের কাজটা করতো। এখান থেকে ডিফারেন্সটা মানে ডিফারেন্স হইতে থাকে আস্তে আস্তে, যে নারীর কাজ কি হবে, পুরুষের কাজ কি হবে। এরপর এটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে আপনার পোশাকের দিকে যায়, কথা বলা বা এই রাজনীতিতে সমাজনীতিতে লিড দেওয়ার বিষয়গুলোতে গিয়ে পৌঁছায়। তো আমাদের দৃষ্টিতে দেখা যায় যে আমাদের সমাজে আমরা জেন্ডার বললে বা নারী পুরুষ এবং যে থার্ড জেন্ডারের বিষয়গুলা বা হিজড়া যেটা বলি আমরা, আমাদের মাথায় যে মাইন্ডসেট যে বিষয়গুলো আসে, যে আমরা দেখতে পাই যে পুরুষরা হচ্ছে সমাজে লিড দিচ্ছে, নারীরা পিছিয়ে আছে, ট্রান্সজেন্ডার যারা আছে তারা বিভিন্নভাবে নিগৃহীত আছে, সমাজে তাদের যে মূল্যায়নটা প্রয়োজন বা ওইটা নাই, ইভেন তারা হচ্ছে বিভিন্নভাবে নিগৃহীত, এখানে সমাজে তাদেরকে একটু ভিন্নভাবে দেখা হয়, আর চোখে দেখা হয়। এই সমস্যাটা আমাদের সমাজে আমরা পরিলক্ষিত হই, সবসময় দেখি এবং অভিজ্ঞতার শিকার হয়েছে। এই জিনিসটাই মূলত আমরা আমাদের সমাজের বাস্তবিক প্রেক্ষাপটে দেখতে পাই। আচ্ছা ভাই, এই যে আপনি তিনটা জেন্ডারের কথা বললেন, নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গের যে ব্যাপারটা, সো আসলে এই যে আমরা এইভাবে ডিভাইড করতেছি নারী কিংবা পুরুষ, এই ডিভিশনের হচ্ছে আসলে রোডটা কোথায় বলে আপনি মনে করেন? এটা কি আমাদের পরিবার হতে পারে, নাকি আমাদের শিক্ষা, না কোনো না কোনো ভাবে আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারটা ওখানে কোনোভাবে দায়ী যে আমরা এই তিনটা জেন্ডার কি ডিফাইন করতেছি? আচ্ছা, এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে মানে চিহ্নিত করার জন্য যে উনি কি আসলে এজ এ আমরা প্রথমেই আমরা ডিফাইন করব বা বিবেচনা করব মানুষ সবাইকে, এটা হচ্ছে মূল বিষয়। এরপরে হচ্ছে যে ব্যক্তিকে চিহ্নিত করার জন্য, যেমন হচ্ছে যে জাহিদ ভাই কোন ডিপার্টমেন্টে পড়ে, ওইটা দিয়ে চিহ্নিত করা হবে উনার পারপাস কি হবে, উনার পার্সপেক্টিভ কি হবে, উনার একাডেমিক সাইড কি হবে, ঠিক আছে? তো এইভাবে চিহ্নিত করার জন্য আমরা মেল বলে থাকি, ফিমেল বলে থাকি, ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার সহ আরো যা যা আছে আমরা সবগুলাকে সামনে নিয়ে আসি। বাট এইটা মিন করে এটা না যে এই ডিফারেন্সের মাধ্যমে আমরা তাদেরকে পেছনে কাউকে সামনে নিয়ে আসতেছি। বিষয়টা হচ্ছে যে ধরেন যে আমরা যখন এই আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি এই ডিফারেন্সটা করার যে মূল বিষয়টা, এটা কি সমাজের সাথে সম্পৃক্ত, নাকি আমাদের শিক্ষার সাথে সম্পৃক্ত, নাকি সংস্কৃতির সাথে সম্পৃক্ত? এই এই আলোচনা আসার আগে আমরা যদি এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আলোচনা করি, সবার আগে আমাদের একটা জিনিস নিয়ে আলোচনা করা লাগবে, সেটা হচ্ছে ফেমিনিজম। তো ফ্যামিনিস্ট মুভমেন্ট হচ্ছে যে নারী অধিকার বিষয়ক আন্দোলনগুলো নিয়ে এটা একটা বিগ একটা মুভমেন্ট ছিল। আপনার 1848 সালে এটা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছিল, এরপরে এটা আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো ফ্যামিনিস্ট মুভমেন্ট কেন হয়েছিল? তো তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে নারীর রাইটসটা এনশিওর করা। যে তারা মনে করতো ধরেন আগে হচ্ছে যে এমন ছিল, নারীরা ভোট দিতে পারতো না, রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারতো না, তাদের চাকরিতে ইকুয়াল অ্যাক্সেস ছিল না, বেতনের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্স ছিল, তারা ডিসক্রিমিনেট হইতো। এরকম বিভিন্ন সেক্টর ছিল যেগুলোতে তারা মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হইতো। তো এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য ফ্যামিনিস্ট মুভমেন্টটা শুরু হয়েছে। বাট এখন যে পর্যায়ে আসছে এইটা হচ্ছে যে ফ্যামিনিস্ট মুভমেন্টটা বিভিন্ন কারণে আমার কাছে হচ্ছে যে বিতর্কিত মনে হচ্ছে যে তারা তাদের যে উদ্দেশ্য নিয়ে শুরু করছে ওইটাতে এখন নাই। যেমন হচ্ছে যে ধরেন আমার এখন মনে হয় যে ফ্যামিনিস্ট মুভমেন্ট শুরু হয়েছে রাইট বেসড অর্গানাইজেশন হিসেবে, যে উইমেনদের রাইটসটা তারা এনশিওর করবে। বাট এখন আমার মনে হচ্ছে যে তারা রাইট বেসড থেকে সরে গিয়ে জেন্ডার বেসড কাজের মধ্যে অ্যাক্টিভিটিসটা বেশি চালাচ্ছে। কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এটা আমি কেন বললাম। এটা মূল কারণ হচ্ছে যে রাইট বেসডটা কিরকম, যে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, নারী সহিংসতার শিকার হচ্ছে, ভায়োলেন্সের শিকার হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যখন তারা হচ্ছে কনসার্ন থাকবে, তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে এটা রাইট বেসড। যেমন আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, বাংলাদেশের নারী সহিংসতামূলক এমন অসংখ্য ঘটনা ঘটছে, বাট নারী অধিকার সংগঠনগুলো থেকে, যেমন আন্তর্জাতিকভাবে আছে, বাংলাদেশেও আছে, নারী অধিকার অসংখ্য সংগঠন আছে, নারী অধিকার কর্মী আছে, বর্তমানে সারা হোসেন আছে, সুলতানা কামাল সহ অনেক নারী অধিকার কর্মী আছে। কিন্তু আপনি দেখতে পাবেন যে যখন নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, সহিংসতা হয়, তখন তাদের বিবৃতি পাওয়া যায় না। ধরেন বাংলাদেশের সম্প্রতি 5ই আগস্টের পরে এই আসিয়া নামের যে শিশু প্রতি সহিংসতা হয়েছে, এরপর আমি আপনাকে একটা ডাটা দিই, প্রায় 5ই আগস্ট থেকে অগাস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত 11,000 প্লাস ডায়েরি হয়েছে থানায়, যেটাতে নারী এবং শিশুর প্রতি সহিংসতা
মূলক কর্মকাণ্ড হয়েছে। তো এইটাকে এক্সপ্লেনেশন করলে, বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতিদিন প্রায় 48টা ডায়েরি করা হয়েছে থানায়। আপনি বুঝতেছেন কি পরিমাণ সহিংসতার ঘটনা ঘটেছে। বাট এইখানে আমাদের নারী অধিকার কর্মী, নারী সংগঠনগুলোর তেমন কোনো অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করি না। বাট তাদের অ্যাক্টিভিটিসটা কখন আসে? জেন্ডার ইস্যুস নিয়ে, যে ব্র্যাক ইউনিভার্সিটিতে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার নিয়ে, থার্ড জেন্ডার না ট্রান্সজেন্ডার নিয়ে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। একটা গ্রুপ হচ্ছে এটা কি করছে, বাধা দিয়ে বন্ধ করে দিছে। এটাতে তাদের উদ্বেগটা বেশি থাকে। আমি কারণ এইখানে বিষয়টা হচ্ছে কি, যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা, এটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার বাধার সম্মুখীন হবে, এটা স্বাভাবিক। কারণ ধরেন আপনি জানবেন যে নারীর অধিকার সংরক্ষণ নিয়ে আন্তর্জাতিক একটা আইন আছে যেটাকে বলা হয় সিডো। আপনি সিডোর নাম শুনেছেন কিনা এর আগে আমি জানি না। সিডো মানে হচ্ছে যে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন। এটা 1979 সালে গৃহীত হয়েছিল। তো এইটার মূল উদ্দেশ্য হচ্ছে নারীকে সকল ধরনের যে ডিসক্রিমিনেশন থেকে, যে নারীর প্রতি ডিসক্রিমিনেশন হচ্ছে, এটা দূর করা। তো এর মধ্যে বাংলাদেশ স্বাক্ষর করছিল, অনেকগুলো দেশ স্বাক্ষর করছে, এর মধ্যে বাংলাদেশ স্বাক্ষর করছে। তো এখানে মোট 30টা ধারা আছে, এর মধ্যে বাংলাদেশ 2টা ধারার মধ্যে সাইন করে নাই। সাইন না করার কারণ হচ্ছে ওই 2টা ধারার মধ্যে, ধারা 2 এবং ধারা 16, এই 2টা ধারার মধ্যে কিছু জিনিস ছিল যেটা বাংলাদেশের ধর্মীয় ইসলামী মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ এবং যে ধর্মীয় পারিবারিক এই আইন, ধর্মীয় পারিবারিক আইন নীতিমালা, অর্থাৎ ধর্মীয় ইসলামী নীতিতে যে হচ্ছে আপনার সম্পদ বন্টনের যে নীতিমালাটা, এগুলোর সাথে সাংঘর্ষিক। যার কারণে বাংলাদেশ ওই 2টা ধারায় সাইন করে নেয়, বলছে যে আমরা এই 2টা ধারা মানতে পারবো না, এগুলো আমাদের পারিবারিক, সামাজিক এবং হচ্ছে ধর্মীয় পারিবারিক যে আইন, এগুলোর বিরোধী। যার ফলে বাংলাদেশ ওই 2টাতে সাইন করে না। এখন হচ্ছে আপনি ওই বিরোধী কর্মকাণ্ডগুলো যখন পরিচালনা করতে যাবেন, তখন বাধার সম্মুখীন হইতে হবে। মানে আপনার উদ্দেশ্যটা, আমি আপনাকে সাপোর্ট করবো, অর্থাৎ আমি একজন অ্যাক্টিভিস্ট হয়ে যাব, নারী অধিকার কর্মী হয়ে যাব, যখন এটা হবে নারীর রাইট বেসড। যেমন আমাদের সমাজে ধরেন যৌতুকের বিষয়গুলো আছে, তারপরে সমাজে যে নারীর সম্পত্তির যে ভাগটা, বন্টন নীতিটা, ওই অনুসারে দেখা যাচ্ছে যে ভাই 2 ভাগ পাচ্ছে, বোন 1 ভাগ পাচ্ছে, বাট স্টিল ভাই বোনের ওই 1 ভাগ তাকে দিচ্ছে না। এটা বিভিন্ন ভাবে নিয়ে যাচ্ছে, বা বোনকে আপনার ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে ওইটা দিচ্ছে না। এছাড়াও নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে। এই অ্যাক্টিভিটিস গুলো আপনি যখন চালাবেন, তখন হচ্ছে আপনি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। বাট যখন হচ্ছে আপনি কনফ্লিকচুয়াল ইস্যুস গুলোতে গিয়ে দাঁড়াবেন, তখন হচ্ছে আপনি এখানে বাধার সম্মুখীন হবেন পদে পদে। কারণ এটাতে অনেকগুলা বিষয় এসে দাঁড়িয়ে যায়, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সহ আর অনেকগুলো বিষয় এসে দাঁড়িয়ে যায়। আমি আপনাকে আরেকটা বিষয় অ্যাড করে দেই, যে একটা সময় ইউএসএ তে অসংখ্য জেন্ডার ছিল। আমি যদি এক্সাক্ট এরকম বলি যে 30+ জেন্ডার ছিল ইউএসএ তে, যে ডিফাইন করা যেত যে 30+ জেন্ডার ছিল, তারা তাদেরকে এইভাবে ডিফাইন করতে পারতো। বাট সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার একটা বক্তব্যে বলে দিচ্ছেন যে আমাদের এখানে মেল আর ফিমেল ছাড়া কোনো জেন্ডার থাকবে না। বাকিগুলাকে উনি বলছেন এগুলো হচ্ছে টক্সিক, যে এই জেন্ডার গুলো হচ্ছে টক্সিক, এগুলাকে স্টে করা, এক্সিস্ট করতে দেওয়া যাবে না সমাজের মধ্যে আর। তো ধরেন যেখান থেকে ফেমিনিজম মুভমেন্টটা শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, সেখান থেকে আপনি দোকানটা যেখান থেকে চালু করছেন ওইখানে বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি এই জিনিসটা অন্য জায়গায় আদার্স জেন্ডার গুলোকে কিভাবে প্রমোট করবেন? ওইটা তো নিউ ইয়র্কে বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার যে ক্রীড়াবিদ যারা আছে, ধরেন সে পুরুষ ছিল, সে নিজেকে ট্রান্স করে অঙ্গ প্রতিস্থাপন করে সে হচ্ছে নারী হয়েছে, এখন হচ্ছে সে নারীদের অলিম্পিয়াডে অংশগ্রহণ করতেছে, বিভিন্ন গেমসে অংশগ্রহণ করতেছে। এই ধরনের ক্রীড়াবিদদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ইউকে, ইউএসএ সহ। তাহলে দেখা যাচ্ছে যে তারা নিজেরাও হচ্ছে এই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছে। তাহলে কিন্তু আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে নারী অধিকার কর্মী বা এই যে সংগঠনগুলো আছে যারা অ্যাক্টিভিজম করেন, তাদের কাজগুলো ব্যাহত হবে না, অর্থাৎ এগিয়ে যাবে বা মানুষের সাপোর্ট পাবে বা বিভিন্নভাবে বিতর্কিত হবে না, যখন তারা জেন্ডার বেসড কাজে না গিয়ে রাইট বেসড কাজ করবে, নারীদের নিয়ে, নারীদের অধিকার নিয়ে কাজ করবে। জেন্ডার কেন্দ্রিক যে ধরনের কনফ্লিকচুয়াল ইস্যুস গুলো আছে এগুলোতে গিয়ে না ঝুঁকে তারা হচ্ছে নারীদের অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করবে। তখন হচ্ছে আপনার সামাজিক বিপত্তি আসবে না, রাজনৈতিক বিপত্তি আসবে না এবং সাংস্কৃতিক বিপত্তি আসবে না। এই যে ভাই সামাজিক কিংবা রাজনৈতিক বিপত্তি, যেমন ধরেন আমি যদিও অধিকার সম্পর্কে ধরেন আমি সামহাও সচেতন না, কিংবা আরেকজন আছে যে সচেতন, সো এই যে আমার চিন্তাধারার আমাদের পার্থক্য, আমার প্রশ্নটা হচ্ছে এই চিন্তাধারার পার্থক্যের রুটটা আসলে কোথায়? আমি কেন অ্যাওয়ার না অ্যাবাউট দিস প্রবলেম, এবং আরেকজন কেন এই ব্যাপারে অ্যাওয়ার? তারটা কি পরিবার কিংবা আমাদের কালচারটা কি সামহাও এখানে ইফেক্ট করতেছে আমাদেরকে এই অ্যাওয়ারনেস ব্যাপারটাতে? যা একজন অ্যাওয়ারনেস থাকতেছে, একটা
একটা বিগার পার্ট হচ্ছে অ্যাওয়ারনেস থাকতেছে না। যেমন আপনি যদি অ্যাজ এক্সাম্পল গ্রামের সাইডটাতে নেন, আপনি যে ওমেন রাইটস এর কথা বললেন, সেই রাইটস এর কথা কিন্তু আমরা অনেকটাই শহরের দিকে খুব ভালোভাবে দেখি, বা আপনি একটা গ্রামের মেয়েরা কিন্তু বর্তমানে অনেকেই অনেক এই বিষয়ে অনেক সচেতন, বাট কিছু বছর 5-10 বছর আগের কথাও যদি আমি বলি, কিংবা আরেকটু বেশি সময় নেই, ওই সময়টা কিন্তু মেয়েরা এখন পর্যন্ত স্টিল বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যে জায়গায় কিনা মেয়েরা এখন পর্যন্ত সচেতন না। তো ওইটা কি আসলে শহর কিংবা গ্রাম দুইটা জায়গায় মানে ডিফারেন্সিয়েট করে, বা অধিকার নিয়ে কথা বলা, কিংবা হচ্ছে নিজের রুটকে কিভাবে, নিজের অধিকারটা কিভাবে আদায় করে নিতে হবে, সেই বিষয়টা কি কোনোভাবেই শহর বা গ্রামে ডিফাইন করে? এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা যে এই যে চিন্তাধারার পার্থক্য, এই পার্থক্যের রুটটা আসলে কোথায় বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা ধরি। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে শহর এবং গ্রামের যে ব্যাপারটা, আসলে এখানে ডিফারেন্সিয়েট করে গ্রামের সচেতনতার বিষয়টা এবং শহরের সচেতনতার বিষয়টা ডিফারেন্সিয়েট করে, স্টিল করে, বাট কমে আসতেছে। হ্যাঁ, আস্তে আস্তে কমে আসতেছে, বাট স্টিল ডিফারেন্সিয়েট করে। এখন এখানে অনেকগুলো বিষয় কাজ করে, আমরা একটু বিষয়গুলো দেখতে চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে যে একটা জিনিস, হিস্ট্রিক্যাল একটা লিগ্যাসি আছে, যে আমাদের গ্রামীণ সমাজে দেখবেন যে বলবে যে দাদা দাদিরা এভাবে বলে আসছে, নানা নানিরা এভাবে বলে আসছে, পূর্বপুরুষরা এভাবে বলে আসছে, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা পারিবারিক বন্ধনের ক্ষতি হচ্ছে, এইটা সামাজিকভাবে লজ্জাজনক, এই জিনিসটা করা যাবে না, এইটা সমাজে অ্যাকসেপ্টেবল না, এই জিনিসটা করা যাবে না। তোমার দাদি দাদিরা এইভাবে চলতেন, তোনারা যখন রাতে বের হতেন না। তো এখন হচ্ছে যে সিনারিও কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। ধরেন 80s সময় আর এখনকার সময় তো সেম না। এখন তখনকার মানুষের সময়ের সাথে সাথে তো হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ হয়েছে, কালচার এক্সচেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, অনেক কিছুই হয়েছে, বাট ওনারা হচ্ছে যে ওই লিগ্যাসিটা ধরে রাখেন, এটা একটা মূল বিষয়। একটা পারিবারিক বিষয় হচ্ছে যে যে আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে আপনি যখন হচ্ছে যে নারীর যে সহিংসতার বিষয়টা, এটা যদি কমিয়ে আনতে না পারেন, মানে নারীর হচ্ছে যে এনশিওর করতে না পারেন যে সে সিকিউর আপনার রাষ্ট্রে, সমাজে, বিভিন্ন জায়গায়, আপনি যদি এটা এনশিওর করতে পারেন, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো এটা পারে, ওপেনলি নারীরা যে কোনো সময় চলাফেরা করতে পারে, বাট আমাদের দেশে পারে না, কারণ হচ্ছে আমরা তাদের সিকিউরিটিটা এনশিওর করতে পারি না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মেইন সমস্যা, ঠিক আছে, এই প্রবলেমটা আমরা দিতে সলভ করতে পারি নাই। এটা একটা মেইন রিজন, যার কারণে একজন ফ্যামিলি মেম্বার অথবা অভিভাবক অবশ্যই চাইবেন না যে ইনসিকিউর কোনো সিচুয়েশনে পড়ুক তার সন্তান, বিশেষ করে মেয়েরা এমন কোনো পজিশনে সে না যাক, সে রাতে বের না হোক, সে এমন কোনো পজিশনে না যাক যেটা তার জন্য হুমকি স্বরূপ, তার হচ্ছে সামাজিক যে মূল্যবোধ এটা ভঙ্গুর হোক, লঙ্ঘিত হোক, এমন কিছু সে না করুক। এখন এই ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক এই বিষয়গুলোর পাশাপাশি আরো কিছু বিষয় চলে আসে এখানে, সাংস্কৃতিকও চলে আসে। যেমন ধরেন আমি যেটা বললাম, সামাজিক ভাবে মানুষ হচ্ছে একটা করে যে এই ছেলেটা বা মেয়েটা মনে হয় বিগড়ে গেছে, বা এর হচ্ছে যে মধ্যে যে একটা মূল্যবোধ, এই জিনিসটা হারিয়ে ফেলতেছে দিন দিন ভাবে, ধর্মীয় মূল্যবোধের যে বিষয়টা। এখন এখানে কিছু জিনিস আছে পজিটিভ, কিছু জিনিস আছে আছে নেগেটিভ। পজিটিভ বিষয়টা কি, যে পরিবার এমন অনেক কিছুর মধ্যে আবদ্ধ করে রাখতেছে। দেখুন, দেখবেন আপনি যেটা বললেন, আপনি নিজেও বলেছেন যে অনেকটা অগ্রসর হচ্ছে এখন গ্রামীণ নারীরাও, যেটা আগে ছিল না। সেটা কিরকম, যে এখন দেখবেন যে আগস্টের পরে বা আগস্টের যে আন্দোলনটা হয়েছে, বিপ্লবটা হয়েছে, জুলাই বিপ্লবে, আমি একজন ফ্রন্ট লাইনার ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি দেখেছি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখন আমি ছিলাম এটা শহরে, শহরে এখানে আমি হিউজ অংশগ্রহণ দেখছি, পার্টিসিপেশনটা দেখছি, কিন্তু গ্রামে ওইরকম পার্টিসিপেশন ছিল না। এখন এই যে অ্যাওয়ারের ডিফারেন্সটা, যে গ্রামে এত বেশি অ্যাওয়ার কম কেন, শহরের অ্যাওয়ারটা বেশি কেন, এখন হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ, তারপর হচ্ছে অপরচুনিটি গ্যাপ। যে শহুরে দেখবেন যে অনেক শিক্ষকরাও তাদের সন্তানদেরকে শহুরে নিয়ে আসে পড়াশোনার জন্য, গ্রামে রাখে না, কারণ হচ্ছে এখানে অনেক ইনফরমেশন গ্যাপ আছে আপনার, যে সে গ্লোবালাইজেশনের যে ছোঁয়াটা ওইটা গ্রামে পাচ্ছে না, পরিবার থেকেও পাচ্ছে না। পিতামাতা কখনো হচ্ছে যে নারীদেরকে ওইভাবে উৎসাহিত করে না যে সে সেন্ট্রালাইজড হবে, যে সমাজের মেইন স্ট্রিমে গিয়ে সে কাজ করবে, এটা নারীর জন্য তারা মনে করে না। তাদের কাজ হচ্ছে যে নারী তার যে কাজটা, সে হচ্ছে ফ্যামিলি মেনটেন করবে, বা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে। আমিও মনে করি যে তার হচ্ছে মেইন স্ট্রিমে আসা উচিত, সেন্ট্রালাইজড হওয়া উচিত, বাট উইথ তার যে মোরাল ইকুয়ালিটি, এটিকুয়েট, এই বিষয়টা ধরে রেখে। সেটা কিভাবে ধরে রাখবে, যে তার ফ্যামিলি একটা বিষয় যেটা
এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে সে হচ্ছে যে ধর্মীয় যেই পোশাকের যে জিনিসটা এইটা হচ্ছে সে মেনটেন করবে। এবং আমরা দেখি এগুলো মেনটেন করে মেইন স্ট্রিমে হিউজ নারী আছে, নারী যারা হচ্ছে লিড দিচ্ছে। স্টিল আমরা অনেক নারীকে, ইভেন নতুন যে পার্টিটা আপনার আসছে ওইখানেও আমরা অনেক নারীকে দেখতে পাই যারা তাদের ধর্মীয় মূল্যবোধকে সঙ্গে নিয়ে রাজনীতি করতেছে। এটা একটা পজিটিভ সাইন। বাট আমাদের যে সমাজের যে সমস্যাগুলো ছিল পারিবারিক বা সংস্কৃতিতে জড়িয়ে গেলে ভিন্নভাবে দেখা, বা হচ্ছে আপনার আমাদের নিজস্বের পারসেপশনের যে ভিন্নতা ওইটা থাকা, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে কেটে আসতেছে। আগে যেটা ছিল এখন অনেক কমে আসতেছে, বাট এটা স্টিল আছে, গ্রামেই আছে। এখন গ্রামে থাকার কারণ আপনি বুঝতেছেন যে এখানে ইনফরমেশন গ্যাপ আছে, এখানে গ্লোবালাইজেশনের যে ছোঁয়াটা এটা পুরোপুরি পৌঁছায় না, যেটা শহরে আমরা ইজিলি পাচ্ছি। এখানে মেন্টর আছে, আমরা বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করি, আমরা বিভিন্ন অর্গানাইজেশনে পার্টিসিপেট করি, যেটা গ্রামে করা সম্ভব হচ্ছে না। এবং গ্রামে হচ্ছে মানুষরা ওইভাবেই তাদের সন্তানদেরকে, তাদের আত্মীয় স্বজনকে ম্যানিপুলেট করে, যেটা তাদের লিগ্যাসি ছিল, হিস্ট্রিক্যাল লিগ্যাসি, আমি যেটা বললাম পূর্বপুরুষরা যেভাবে করতো ওইটা তারা মেনটেন করে। বাট এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছে লোকজন, এবং হচ্ছে সেন্ট্রালাইজড হওয়ার চেষ্টা করতেছে, মেইন স্ট্রিম হওয়ার চেষ্টা করতেছে, এবং তাদের রোলটা সমাজে প্লে করার চেষ্টা করতেছে। ওকে ভাই, দেখেন আপনি যেটা মেনশন করলেন যে রাতের বেলা হচ্ছে অনেক নারীরাই সিকিউর না, যার কারণে হচ্ছে ফ্যামিলি থেকে একটা বার্ডেন থাকে যে তাকে আমি বাইরে যেতে দিব না। তো এই যে সিকিউর না ব্যাপারটা, এই ব্যাপারটা কি সামহাও আমাদের যে নারীদেরকে নিয়ে যে চিন্তাধারা, আমাদের সমাজে তথাকথিত যে চিন্তাধারা আছে সেইটাকে কোনোভাবে দায়ী? এবং আপনি আরেকটা কথা মেনশন করেছেন যে অনেকে ধর্মীয় ভাবে নারীরা যে জিনিসটা চায়, আমাদের সোসাইটি যে জিনিসটা চায়, ধর্মীয় ভাবে অনেক নারীরা সে ধর্মীয় পোশাক পরে সে দেশের সোসাইটিতে লিড দিচ্ছে। আপনার কাছে কি কোথাও গিয়ে মানে এখানে কি মানে সামহাও আপনি পোশাকটাকে কোথাও দায়ী করছেন যে নারীরা যেখানে সিকিউর হচ্ছে না সেই জন্য পোশাকটা অনেকটা ভাবে দায়ী? না, পোশাক সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে আমরা যারা সোসাইটিতে আছি, আমাদের মেন্টাল একটা বিষয়টা আছে, সেট আপ যেটা আছে, এটা চেঞ্জের প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল, যে আমাদের মেন্টাল সেট আপ যেটা নারীর প্রতি, এই সেট আপটা চেঞ্জ করতে হবে। ধরেন শুরুতেই যেটা বললাম যে আমরা আমাদের যে মেন্টাল সেট আপ, পূর্বের সেট আপটা সেটা হচ্ছে যে নারীকে মেনস্ট্রিম করা যাবে না, বা পলিটিক্স এ আসতে পারবে না, সমাজের বিভিন্ন কাজে, সামাজিক কাজগুলোতে আসতে পারবে না, এটা প্রহিবিটেড। বাট আমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেও বলি, যে রিলিজনের কোথাও নারীদেরকে মেনস্ট্রিম হইতে বাধা দেওয়া হয় নাই। এই যে নারী হচ্ছে বিভিন্ন ভাবে, যেমন আপনার যে হাদিসও বলা, এরকম বলা আছে যে প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনি ইলম জ্ঞান শিক্ষা করা ফরজ। নারী এবং নর দুইটাকেই বলছে, মেনশন করছে, দুইজনের জন্য। এখন সে জ্ঞান অন্বেষণ করতে হলে তাকে সর্বোচ্চ পর্যায়ে যাইতে হলে সব ধরনের জায়গায় যাইতে হবে, তাকে মেইন স্ট্রিমে অবশ্যই আসতে হবে, এটা একটা বিষয়। বাট যে আপনি পোশাকের যে বিষয়টা বললেন, এইটাতে হচ্ছে কি, ধরেন মানুষ হচ্ছে যে সৃষ্টির সেরা জীব, এটা আমরা বলে থাকি সব সময়, সৃষ্টির সেরা জীব, এটা ডিফাইন করার জন্য আপনার হচ্ছে কিছু রুলস রেগুলেশনের ভিতরে থাকা চাই। যেমন সম্ভবত একজন থিঙ্কার, নামটা আমার মনে আসতেছে না, উনি একটা কথা বলেছিলেন যে মানুষ স্বাধীন কিন্তু সে শৃঙ্খলিত। আপনার স্বাধীনতা হইতে হবে শৃঙ্খলিত স্বাধীনতা। এমন কিছু করা যাবে না যেটা অন্যের আপনার স্বাধীনতাকে প্রোহিবিট করতেছে। আপনার স্বাধীনতাটা এটা মিন করে না যে আপনি অন্যের স্বাধীনতাকে ভায়োলেট করতেছেন, ঠিক আছে? আপনার স্বাধীনতাটা এমন স্বাধীনতা হইতে পারে না যেটা যে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। এখন দেখেন যে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে, যেমন আমি বললাম যে আপনাকে ফেমিনিজমের কথা, ফেমিনিস্ট মুভমেন্টটা অবশ্যই সামনে আনতে হবে। ফেমিনিজমের অনেকগুলো ওয়েভ আছে, ফার্স্ট ওয়েভ ফেমিনিজম, সেকেন্ড ওয়েভ ফেমিনিজম, থার্ড ওয়েভ ফেমিনিজম, এখন ফোর্থ ওয়েভ ফেমিনিজম চলতেছে। তো এইখানে ফেমিনিজমের যে শুরুর যে এগুলো আমি বললাম রাইট বেসড, পরে জেন্ডার বেসড এর মধ্যে হচ্ছে ডাইভার্ট হওয়া। তো এই জেন্ডার বেসড এ ডাইভার্ট হওয়ার পরে তাদের অনেকগুলো এজেন্ডা ছিল, যেমন হচ্ছে যে আপনার এই গর্ভপাত গর্ভপাত করার বিষয়টা, তারপর হচ্ছে যৌন স্বাধীনতার বিষয়টা, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারসেক্সুয়ালিটির বিষয়টা, এগুলো তারা ইনক্লুড করছে রাইট হিসেবে। বাট এগুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাইবেন বা হচ্ছে সমাজে চালু করতে যাবেন, এগুলো অনেক বাধার সম্মুখীন হবেন। এবং আমি মনে করি হওয়া উচিত এখানে এই বিষয়গুলো হচ্ছে আপনার এক মানসিক যে মনুষ্যবোধ বা সামাজিক যে মূল্যবোধ, এটা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। আপনি মানুষকে সামাজিক জীব এবং শ্রেষ্ঠ জাতি আপনাকে বলতেছেন, আমি কারণ এখানে একটা জিনিস জি অ্যাড জি করতে চাই। যেমন ধরেন আমি আজকেও ভিডিওটা দেখেছি এবং কয়েকদিন আগেও একটা ভিডিও দেখেছি যে দুইটা বোরকা পরা মেয়ে যাচ্ছে, তারা প্রপারলি মেইনটেইনড, এন্ড আই হোপ যে আপনি সেই ভিডিওটা দেখেছেন। এবং কিছু ছেলে তাদেরকে টিজ করতেছে খুবই বাজে ভাবে, যেটা কিনা একটা সিসি ক্যামেরার ফুটেজ লিক হয়েছে ফেসবুকে।
তো এখানে আমি যেটা বললাম যে সিকিউরিটির ব্যাপারটা, যেটা বলছি শৃঙ্খলা, তারা তো শৃঙ্খলভাবে ছিল, তারপরে হচ্ছে কেন হচ্ছে এভাবে টিস হইলো, বা কেন হচ্ছে আমাদের সোসাইটি থেকে কিংবা আমাদের দেশ থেকে এখন পর্যন্ত ওই লেভেল পর্যন্ত সিকিউরিটি দেওয়া হয় না, যেখানে আমরা মানে আপনার কথার পরে কিংবা আমাদের সোসাইটি একটা স্ট্যান্ডার্ড ধরে নেয় যে নারীদের এই ধরনের পোশাক পরলেই আমি একটা সামহ সোসাইটির যে চিন্তা ভাবনা ওইটাকে যদি ধরে নিই, লাইক যে মেয়েরা হচ্ছে পোশাকের কারণে অনেক সময় টিজ হয়, বাট ওই দুইজন যারা ছিল তারা তো পোশাকের কারণে টিজ হয় নাই। তো এখানে এই যে টিজ হওয়ার ব্যাপারটা ছিল, সেটা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? জি জি, আমি যেটা আপনাকে শুরুতে বললাম সেটা হচ্ছে যে আমাদের যে মেন্টাল সেটআপটা, এটা প্রথমে চেঞ্জ করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমি যে এর আগে যেটা বললাম হিস্ট্রিক্যাল লিগ্যাসি যে বিষয়টা বললাম, এখানে হচ্ছে আমাদের মেন্টাল সেটআপটা ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সিকিউরিটির বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের কাজ, সোসাইটি থেকে যে আমাদের সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা আমি আপনাকে আবার বলতেছি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো সবসময় সরকার ব্যবস্থা ভঙ্গুর থাকে। এখানে তারা অনেক কিছু নিয়ম করে রাখে, বাট ইমপ্লিমেন্টেশনের জায়গায় আপনি দেখবেন একেবারেই নাই। ঠিক আছে, যে আপনি বিভিন্ন ভাবে দেখবেন যে পলিটিসাইজের কারণে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে যে ব্যক্তি ধরেন যে দুজন নারী টিজের শিকার হয়েছেন, টিজকারীরা হচ্ছে ধরেন কোনোভাবে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড। ঠিক আছে, যার ফলে হচ্ছে যে এইটা একটা সামাজিক অন্যায় হওয়া সত্ত্বেও তাদের এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশনে যাওয়া সম্ভব হচ্ছে না। এটা তো আমাদের সমাজের জন্য একটা বড় সমস্যা। এটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল যে সিস্টেমটা, এই যে নতুন বাংলাদেশ আমরা বলি, এখানে আমরা সবসময় বলার চেষ্টা করি নতুন একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের আমরা কথা বলি সবসময়। ওইটা তৈরি না হইলে ওই যে এই সমস্যাগুলা পলিটিসাইজ হওয়ার কারণে ফাঁক ফোকর দিয়ে হচ্ছে বেঁচে যাওয়া, তাদের এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে না পারা, এই বিষয়গুলো থেকেই যাবে। তো এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পারসেপশন প্রথমে চেঞ্জ করতে হবে। এমন কিছু পারসেপশন আছে যেগুলো আসলেই সমাজে এখন এক্সিস্ট করে না, এই পারসেপশন গুলো চেঞ্জ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে নারীদের সব ধরনের এনশিওর করতে হবে যে তারা হচ্ছে ওপেনলি সুন্দরভাবে সব জায়গায় চলাফেরা করতে পারবে, কোনো ধরনের সহিংসতার শিকার হবে না। আমি আপনাকে তো একটা ডাটা অলরেডি দিলাম যে দিনে 48টা কেস ফাইল হচ্ছে যে নারী এবং শিশুদের প্রতি সহিংসতার ঘটনা। এটা তো একটা অ্যালার্মিং বিষয়। বাট কারণ এটার মূল রিজন যে এরকম না যে শুধু সমাজে মানুষ অ্যাওয়ার না, সমাজের মানুষের পারসেপশন সমস্যা, এটা এটা একটা সমস্যা যে আমাদের গভর্নমেন্টের কোনো স্টেপ নাই, তাদের লিগ্যাল কোনো স্টেপ নাই, তাদের আপনার ইফেক্টিভ কোনো স্টেপ নাই, তারা নিতে পারতেছে না। যে এইখান থেকে যদি আপনি 5টা জিনিসে লিগ্যাল স্টেপ নিতে পারতেন, সহিংসতার স্টেপ নিতে পারতেন, আমার মনে হয় যে পারসেপশন এবং হচ্ছে যে এই টিজের বিষয়টা, সামাজিক পর্যায়ে যে বিষয়গুলা, এলাকায় যে বিষয়গুলো ঘটে, এটা অনেকটা কমে আসতো। বাট রুট লেভেলে কমে না যাওয়ার কারণ এখানে আমাদের সরকারের গভর্নমেন্টের জায়গা থেকে খুব বেশি একটা রেসপন্স নাই। যদি এখান থেকে খুব ভালো ইফেক্টিভ কিছু আসে তাহলে এটা আস্তে আস্তে কমে আসবে এবং অ্যাওয়ারনেস বাড়বে। আপনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় সেমিনার করেন, সরকার গভর্নমেন্টের পক্ষ থেকেই করতে পারে অ্যাওয়ারনেসের জন্য সেমিনার, তো সেমিনার তো হচ্ছে না, বা ওইরকম অ্যাওয়ারনেসটা গ্রামে পৌঁছাচ্ছে না। এখনো পর্যন্ত এই যে আপনি সর্বশেষ যেটা দেখছেন যে একটা আমি আবার বলতেছি যে পলিটিসাইজের ব্যাপারটা, সর্বশেষ একটা নারী 14 বছরের বয়সের একটা নারী, তাকে হচ্ছে বিয়ে করতে চাচ্ছিল একজন মধ্যবয়স্ক পুরুষ, এবং পলিটিক্যাল পার্টির অংশ হওয়ার কারণে সে হচ্ছে ওই মেয়ের বাবাকে রাজি না হওয়াতে মেরে ফেলছে, পিটে মেরে ফেলছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে ওনাকে গ্রেফতার করা হয়েছে, বাট এই গ্রেফতারটা কি আপনার বাকি 10 জন ইফটিজার বা হচ্ছে সহিংসতাকারীর মনে ভীত বা ভয় সৃষ্টি করবে? আমার মনে হয় করবে না। আমাদের হচ্ছে লিগ্যাল স্টেপ দেখাইতে হবে, যাতে যে আসলে এই ঘটনার প্রেক্ষিতে এই লোকের এই ধরনের একটা লিগ্যাল স্টেপ আসছে বা হচ্ছে ইফেক্টিভ কোন স্টেপ আসছে। দেখা যাবে যে এই ঘটনাটা এখন আলোচনায় আছে, কিছুদিন পর আলোচনা থেকে সরে যাবে, আস্তে করে লোকটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দিয়ে বা পলিটিক্যাল প্রভাবটা খাটিয়ে সে বের হয়ে যাবে, ওইটা লোকচক্ষুর অন্তরালে হয়ে যাবে। বাট ওই নারী সারা জীবন ভুগবে, ফ্যামিলিটা সারা জীবন ভুগবে। এরকম হাজারো কেস বাংলাদেশে ঘটতেছে, প্রতিনিয়ত ঘটতেছে। বাট লিগ্যাল স্টেপটা হচ্ছে না। আমাদের গভর্নমেন্টের জায়গা থেকে হিউজ গ্যাপ আছে। এই গ্যাপটা যদি ফিল আপ করা যায়, আমার মনে হয় এই জিনিসটা, পারসেপশনের বিষয়টা, নারীর সিকিউরিটির বিষয়টা, পোশাকের বিষয়টা, আমাদের নারীদের অন্যান্য যে ধরনের সুযোগ সুবিধার বিষয়গুলো আছে, সবগুলো এনশিওর হবে এবং অনেক সমস্যাগুলো কমে আসবে যদি গভর্নমেন্টের থেকে ভালো রেসপন্স পাওয়া যায়। যেহেতু পলিটিক্যাল পার্টির কথা চলে আসছে, এখন দেখেন বাংলাদেশে যারা হচ্ছে এই যে আইনটা বা যে আইনই হোক বা যে প্রতিরোধের জন্য যে বর্তমানে যে আইনগুলো রয়েছে, সেগুলো যেগুলো হচ্ছে খুবই গভর্নমেন্ট যেখানে হচ্ছে লিগালি স্টেপ নিতে পারছে না, সেই জায়গা থেকে এখানে কি কোথাও গিয়ে
এমন কি মনে হচ্ছে যারা এই আইনের নীতি নির্ধারক কিংবা রাজনৈতিক কাঠামোতে যারা হচ্ছে মেইনলি মেইন স্ট্রিমে থাকে বা যারা হচ্ছে পলিসি মেকার হিসেবে কাজ করে, ওই তাদের সেখানে একটা লিঙ্গ সমতা না থাকার কারণে কি সামহাও ওই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে খুব বেশি বড়ভাবে ইফেক্ট ফেলাতে পারছে না বলে মনে করছেন কি? আচ্ছা দেখুন, এখানে একটা বিষয়টা এরকম না যে যারা নারী অধিকার কর্মী তারা সবাই নারী। নারী অধিকার কর্মী অসংখ্য আছেন যিনারা পুরুষ, ঠিক আছে? তো এরকমটা না যে বিষয়ে যে সরকারে গভর্নমেন্টে পুরুষ আছে বিধায় ওনারা নারী অধিকার নিয়ে সচেতন না। বিষয়টা আমি এমনটা মনে করি না যে নারী অধিকার সচেতনতার বিষয়ে লোকটা নারী কি পুরুষ বিষয়টা ওইটা না। বিষয়টা হচ্ছে যে তার পারসেপশন, সে নারী সম্পর্কে কিভাবে এবং নারী হয়ে পুরুষ সম্পর্কে কিভাবে, পুরুষ হয়ে নারী সম্পর্কে কিভাবে, ঠিক আছে? অসংখ্য ইন্টারন্যাশনাল আপনার অ্যাক্টিভিস্ট আছেন পুরুষ যারা হচ্ছে নারী অধিকার নিয়ে কাজ করেন। তো এরকম বিষয়টা না যে নারীর গভর্নমেন্টে বা হচ্ছে মেইন স্ট্রিমে অংশগ্রহণ কম থাকার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, বিষয়টা এমন না। কিন্তু আমরা যদি দেখি যে আপনার গত 10 বছর আগে বাংলাদেশে মেইন স্ট্রিমে অর্থাৎ গভর্নমেন্টে যে ধরনের নারী রিপ্রেজেন্টেশন ছিল, এটা কিন্তু দিন দিন কমতেছে না, অবশ্যই বাড়তেছে, প্রতিনিয়ত বাড়তেছে। শুধু গভর্নমেন্টে না, বিভিন্ন সেক্টরে বাড়তেছে, চাকরির ক্ষেত্রে বাড়তেছে, একাডেমিক ক্ষেত্রে বাড়তেছে। ধরেন আমরা যখন মাধ্যমিক বা প্রাথমিক লেভেলে ছিলাম তখন আমাদের সাথে ছেলেদের সাথে নারীদের সংখ্যা যা ছিল তার সাথে এখন অনেক বেশি ইউনিভার্সিটিতে আসার পরে। একেবারে আমি বলবো যে 50-50, কোথাও 40-60 নারীর সংখ্যা বেশি কোথাও ইউনিভার্সিটি লেভেলে আসার পরে। এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হয়তো সামনে আরো বেশি হয়ে যাবে। তো এইভাবে নারীরা আরো মেইন স্ট্রিমে চলে আসবে। দেখেন আগে নারীদের জন্য কোটা দেওয়া হতো, যে কোটা সিস্টেমটা কখন দেওয়া হয়, যখন হচ্ছে কোনো একটা সম্প্রদায়, কোনো একটা পার্টি পিছনে থাকে, পিছিয়ে থাকে, যে তারাই হচ্ছে পেছন থেকে সামনে নিয়ে আসার জন্য, অন্তত লেভেলে নিয়ে আসার জন্য হচ্ছে কোটা সিস্টেমটা থাকে। এখন কোটা সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে, এখন নারীরাও চাচ্ছে না, ইভেন নারীরাও চাচ্ছে না যে তারা তাদের জন্য কোটা সিস্টেমটা থাকুক, কারণ তারা এখন মনে করতেছে না যে তারা পিছিয়ে আছে। তারা এখন মনে করে যে তারা এখন পুরুষের সমতুল্য বা সমান সুযোগটা পাচ্ছে, অ্যাক্সেসটা পাচ্ছে, গভর্নমেন্টে পাচ্ছে, সোসাইটিতে পাচ্ছে, যার ফলে তারা কোটা সিস্টেমটা তারাও চাচ্ছে না। ইভেন দেখতেছেন যে আমাদের যে সংসদে আগে 50টা সংরক্ষিত আসন ছিল নির্বাচন ছাড়া, নারীরা চাইলেও এখানে সংরক্ষিত আসনে তারা এমপি হইতে পারতেন। ইভেন এখন নারীদের থেকে প্রস্তাবনা আসতেছে যে এই সংরক্ষিত আসনগুলো থাকার প্রয়োজন নাই, আমরা নির্বাচিত প্রতিনিধি চাই, নারী নির্বাচিত প্রতিনিধি থাকবে, যারা নিজেরা কম্পিটিটিভ ওয়েতে নির্বাচিত হয়ে তারপরে সংসদে আসবে। এটা কেন হয়েছে? যে এখন রিপ্রেজেন্টেশন অনেক বাড়তেছে, আগে যেটা ছিল তার চাইতে অনেক বেড়েছে। তো এই বিষয়টা যদি এরকম হয় যে আমরা দেখতেছি যে আগে যা ছিল এখন নারীর রিপ্রেজেন্টেশন অনেক বেড়েছে, তাইলে আমরা একটা প্রপোর্শন করতে পারি যে আগে নারীর প্রতি যে সহিংসতা হইতো এখন কি কমেছে নাকি বেড়েছে, যেহেতু এখন নারী রিপ্রেজেন্টেশন বেড়েছে। তাহলে আমরা এটাতে উপনীত হইতে পারবো যে আসলে সমস্যাটা রিপ্রেজেন্টেশনে, গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশনে কি নারী আছে বেশি না পুরুষ আছে বেশি, এইটা সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, ল এর ইনফোর্সমেন্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, নাকি হচ্ছে পারসেপশনের সমস্যা আছে যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন, এটা হচ্ছে পলিটিক্যাল কারণে, নাকি হচ্ছে তাদের আইন গভর্নমেন্টে যারা আছে তাদের নিজস্ব কোনো পার্সপেক্টিভ, ভিন্ন পার্সপেক্টিভ আছে যে এই জিনিসগুলা সে করতে চাচ্ছে না, বা তার অন্য আদার্স কোনো আছে কিনা। তো আমি এইখানে যেটা দেখি, সেটা আমার মূল সমস্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে পলিটিক্যাল বায়াসনেসের কারণে ব্যক্তি তার দলীয় কাউকে শাস্তির মুখোমুখি করতে চায় না যদিও সে অপরাধ করে। এই পলিটিক্যাল বায়াসনেস যদি দূর করা যায় তাহলে এই যে ল গুলো আছে, আমাদের বিভিন্ন ল আছে, এসিড নিক্ষেপের এগেনস্টে ল আছে, আমাদের যৌতুকের এগেনস্টে ল আছে, আমাদের হচ্ছে নারী ও শিশু নির্যাতনের এগেনস্টে ল আছে, বাট বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখনো যৌতুক আছে, চলতেছে সব, এবং এটা কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না। এসিডের বিষয়টা অনেক কমে গেছে, আমরা একটা সময় প্রচুর শুনতাম, এখন অনেকটাই নাই বলা যায়, বাট যৌতুকের বিষয়টা এখনো কমে না, আমি মনে করি এটা চলতেছে। এবার তারপরে আপনার বাল্য বিবাহের বিষয়গুলো আসতে পারে, এগুলো কিন্তু সমাজে এখন এক্সিস্ট করে। বাট যখন আপনি পলিটিক্যাল বায়াসনেস বিষয়টা সামনে চলে আসবে তখন এটা আপনি প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি ল গুলার ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। তো আপনাকে যখন পলিটিক্যাল বায়াসনেস এর বাইরে গিয়ে অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে আপনি যখন ট্রিট করবেন তখন হচ্ছে আপনি এই সমস্যাগুলো দূরীভূত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং একটি অ্যাক্টিভ গভর্নমেন্টের রোল প্লে করতে পারবেন। দেখেন বাংলাদেশে হচ্ছে নারী পুরুষ ছাড়াও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি আছে, সেটা হচ্ছে হিজড়া কমিউনিটি। সো এই যে আমরা তৃতীয় লিঙ্গ বলে থাকি, এই যে তাদের এই লিঙ্গ পরিচয়কে আমরা হচ্ছে সোসাইটিতে যদিও সরকার ভাবে অ্যাকসেপ্টেন্স পায়, কিন্তু আমরা সোসাইটিতে খুব একটা বেশি অ্যাকসেপ্টেন্স এখনো নাই, যার কারণে তারা কোথাও কাজ করার সুযোগ পায় না, চাকরি পায় না, এবং কি এখনই তাদের আগের যে ধারা বা যে ওয়ে ছিল, ওয়ে সোর্স অফ ইনকাম ছিল,
সেই সোর্স অফ ইনকামই তারা এখন পর্যন্ত, যে রাস্তায় মানুষের হাত থেকে নেওয়া, বিয়ে বাড়িতে যাওয়া, এই যে এইভাবে তাদের এই জীবনযাপন করা, যেহেতু আমরা তাদেরকে একটা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, তো আমাদের সোসাইটিতে তাদেরকে অন্তর্ভুক্ত আমরা কিভাবে করতে পারি এবং সোসাইটির অ্যাকসেপ্টেন্সটা তাদেরকে নিয়ে কিভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করছেন? যে এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেমন থার্ড জেন্ডার যারা আছে। তো আপনি দেখবেন যে এই মানুষগুলো হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিজমে পার্টিসিপেট করে। ইভেন আমরা অনেক জায়গায় দেখেছি, ইভেন জুলাই রেভলিউশনে আমরা দেখছি যে তাদের পার্টিসিপেশন ছিল, আরো বিভিন্ন অ্যাক্টিভিজমে আমরা তাদেরকে দেখছি। বাট তাদের হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে তাদের যে সংখ্যাটা, আমরা যে মেল ফিমেল কথাটা বলে থাকি, এর বাইরে তাদের যে সংখ্যাটা এই অনুযায়ী অনেক কম। এটা একটা বিষয় যে এই কারণে মানুষ তাদেরকে তেমন একটা আমলে নেয়নি। এটা একটা মূল রিজন ছিল যে সংখ্যায় কম, বাট তারা এখন কিন্তু একটা মেইন ফ্যাক্টর। আপনি দেখবেন যে সর্বশেষ যে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, ওইখানে একজন থার্ড জেন্ডারের একজন হচ্ছে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এটা আমাদের জন্য একটা গুড সাইন যে তারা হচ্ছে মেইন স্ট্রিমে আসতেছে। তো আমরা চিন্তা করতে পারি যে ওইখান থেকে তাদের ধারা, মেইন স্ট্রিমে আসার ধারাটা শুরু মনে করতে পারি আমরা, যে আমরা হচ্ছে যে এদেরকেও মেইন স্ট্রিমে আনার চেষ্টা করতেছি বা সমাজে তাদের অ্যাকসেপ্টেন্স বাড়তেছে। দেখেন, তার মেইন স্ট্রিমে আসার পিছে স্ট্রাগলটাও ছিল অনেক, এটা একদম খুব একটা বেশি ইজি যে ছিল সেরকম ছিল না। সো আমার মেইনলি জানার মানে প্রশ্ন বা যে জিনিসটা আমি আপনার থেকে জানতে চাই, যেমন খুব আমি বা আপনি যদি ধরেন আজকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে চাই, আমার এলাকায় যে আমার অ্যাকসেপ্টেন্সটা আছে, বা আমি যদি চাই সেই অ্যাকসেপ্টেন্স যেভাবে ইজিলি বানাইতে পারবো, এজ এ ওই হিজড়া কমিউনিটির একজন যদি কেউ চায়, তাহলে সে কিভাবে এত সহজে বা আমার আপনার মতো করে কিভাবে সে ওই অ্যাকসেপ্টেন্সটা তার সোসাইটি থেকে সে পাবে? মেইনলি আমি ওই জায়গাটা জানতে চাচ্ছি আপনার থেকে। জি জি জি, দেখেন, আমি যেটা বললাম শুরুতে যে সামাজিক ট্যাবুটা তাদের প্রতি রয়েছে। এখন এটা ভাঙতে হলে আপনাকে কেউ না কেউ শুরু করতে হবে। আপনি ধরে নিতে পারেন যে এটা বিগিনিং, যে উনি যিনি চেয়ারম্যান হয়েছেন উনারটা বিগিনিং, উনাকে যে স্ট্রাগলটা করতে হয়েছে, হয়তো নেক্সট যিনি আসবেন উনাকে এর অর্ধেকটা করতে হইতে পারে, এরপরে যিনি আসবেন তার জন্য আরো স্ট্রাগলটা কমে যাবে। আমরা এটাকে ট্রেডমার্ক ধরতে পারি যে এইটা বিগিনিং, এখান থেকেই শুরু, যে তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য উনি যে স্ট্রাগলটা করছেন এটা সবার জন্য একটা স্মরণীয় বর্ণীয় হয়ে থাকবে, এবং বাকিদের জন্য এটা একটা রোল মডেল যে উনি কিভাবে স্ট্রাগল করে আসছেন। তাহলে উনার রোলটা প্লে করলে, উনার রোলটা অনুসরণ করলে বাকিদের জন্য ইজি হয়ে যাবে আরেকটু। তখন এইভাবে মেইন স্ট্রিমে আসার পথটা তাদের জন্য সুগম হবে। আমি যেটা বললাম যে সামাজিক ট্যাবুটা তাদের প্রতি রয়েছে, এটা আস্তে আস্তে কমে আসবে। দেখেন, সে চেয়ারম্যান হয়ে গিয়েছে, তারপরে এরকম হয় নাই যে তাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, চেয়ারম্যান হিসেবে তাকে মেনে নিচ্ছে, এটা নিতে হবে। তো এইটা করতেছে যে নির্দেশ করতেছে যে পরবর্তীতে যারা আসবে তারা যদি সাহস করে মেইন স্ট্রিমে আসার চেষ্টা করে এবং তাদের রোল প্লে করার চেষ্টা করে, তাদের জন্য আমার মনে হয় না অত বেশি কঠিন কিছু হয়ে যাবে, কারণ শুরুটা অলরেডি হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে বিষয়টা সহজ হয়ে যাবে। এবং আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের নিজেদের অ্যাক্টিভিজম করা উচিত, যে আমরা সমাজের নারী এবং পুরুষরা যেভাবে সামাজিক সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করি, মানবাধিকার গুলো পাই, সামাজিক মূল্যবোধে আমরা সম্মানটা পাই, ওইটা যেন ওই থার্ড জেন্ডারের মানুষগুলোর উপরও করা হয়। কারণ তারাও মানুষ, তাদের প্রতি যদি আমরা নেগলেক্ট করি, সমাজে তাদেরকে পিছিয়ে রাখি, এটা তাদের প্রতি অযাচিত হয়ে যাচ্ছে, এটা তাদের প্রতি কোনোভাবে কাম্য না। তো এই জায়গা থেকে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা মানবাধিকার বা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, আমাদের নিজেদেরও কথা বলা উচিত, ভয়েস রেজ করা উচিত, যে আমাদের এই মানুষগুলোকে মেইন স্ট্রিমে আনা উচিত। এরাও তো আমাদের সমাজেরই অংশ, আমরা তো সমাজের কোনো অংশকে বাদ দিয়েই সামনে আগে যেতে পারবো না, তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো ওই জায়গা থেকে আমরা যদি কাজ করি, আমার মনে হয় এই কাজগুলো আগে যদি একেবারে নাও হইতো, এখন কিছুটা হইলেও হচ্ছে। এবং এই কাজটা যদি সামনের দিকে এভাবে কন্টিনিউয়াসলি হয়, আমার মনে হয় এই প্রজন্মটা বা এই পার্টটা আমাদের সমাজের থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটির যে মানুষগুলো আছেন, ইনারা পিছিয়ে থাকবেন না। আমার মনে হয় ইনারাও আমাদের সামাজিক অঙ্গনে, আমাদের রাষ্ট্রীয় অঙ্গনে বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ করতে পারবেন এবং মানুষ কর্ডিয়ালি তাদেরকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমরা আমাদের আজকের পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্নের আনসার জানতে চাই, সেটা হচ্ছে আমরা জেন্ডার অ্যান্ড ইকুয়ালিটি, এই সমতা মানে এই চিন্তাধারা বা এই লিঙ্গ সমতার একটি সমাজ গড়তে চাই, এই যদি হয় আমাদের চিন্তাধারা, তো সেখানে হচ্ছে বর্তমানে যে জেন আলফা আসছে, ওই জেন আলফার কাছে আপনি আসলে কি বার্তা দিতে চান এই লিঙ্গ সমতা সমাজ যদি গড়তে চাই আমরা? জি, আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই, আমাদের হচ্ছে জেন্ডারের সাথে ইকুয়ালিটি বিষয়টাকে বেশি জোর না দিয়ে আমাদের জেন্ডারের সাথে
ইকুইটি বিষয়টাকে বেশি আমাদের হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের ইকুইটি প্রয়োজন ইকুয়ালিটির চাইতে। ধরেন হচ্ছে এমন কিছু জায়গা আছে যেখানে আপনি ইকুয়াল করতে পারবেন না, যেটা আমি বললাম শুরুতে, ওই যে যে বিষয়টা সবসময় সামনে চলে আসে, যে পারিবারিক জমি বন্টনের যে বিষয়টা, হ্যাঁ, ওইখানে আপনি ইকুয়াল করতে পারবেন না। আপনি এমন কিছু কায়িক পরিশ্রম আছে, শারীরিক পরিশ্রম আছে, যেখানে আপনি ইকুয়াল করতে পারবেন না। আপনার তখন বিষয়টা আসবে হচ্ছে ইকুইটির, যে কোনটা করতে পারবে, কোনটা তাকে ইকুইটি ন্যায্যতা দেওয়া দরকার। ঠিক আছে, যে আপনি ধরেন অ্যাজ এ ম্যান হিসেবে তো আমি হচ্ছে আমার ফ্যামিলির কোনো নারী সদস্যকে কনস্ট্রাকশনের কাজে অ্যাফিলিয়েট হইতে দিব না, এটা তো আমি কোনোভাবে দিতে পারি না। তার হচ্ছে যে নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, আমার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, আমি চাই হচ্ছে যে সম্মানিত কাজগুলোতে তার সে পার্টিসিপেট করবে। কায়িক পরিশ্রম গুলো তার জন্য আমার চাইতে অনেক বেশি আপনার কষ্টসাধ্য। ধরেন হচ্ছে যে আপনাকে এইটা অস্বীকার করার সুযোগ নাই যে স্রষ্টার সৃষ্টি, যে মেল এবং ফিমেলটা আমরা যেটা বলি, স্রষ্টার সৃষ্টিগত দিক থেকে যে এইটা শারীরিক যে গঠনটা, এটা একটু ডিফারেন্স। যে নারীর এবং পুরুষের এই গঠনটা একটু ডিফারেন্স। নারী হচ্ছে ন্যাচারালি হচ্ছে একটু কঠোর পরিশ্রম করতে পারবে, যেটা নারী দ্বারা কিছুটা হইলেও কম। বাট এই কারণে নারীদেরকে হচ্ছে যে কঠোর পরিশ্রম গুলোর দিকে ঠেলে না দিয়ে নারীদেরকে হচ্ছে যে ইন্টালেকচুয়াল বিষয়গুলোতে দেয়া যায়, তারপরে হচ্ছে যে মেডিকেল সাইডটাতে দেয়া যায়, তারপরে হচ্ছে যে যে বিষয়গুলোতে শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রমের বিষয়গুলো নেই সেই দিকে করা যায়। যার কারণে আমি বলবো যে জেন্ডার ইকুয়ালিটির বিষয়টা সামনে না এনে আমরা জেন্ডার ইকুইটির বিষয়টা বলতে পারি, এবং যারা আগামী প্রজন্মের সামনে আসছে তাদের জন্য একটা বড় সুযোগ থাকবে যে একতাবদ্ধভাবে নারী পুরুষ এবং থার্ড জেন্ডার যারা আছে সবাইকে নিয়ে কাজ করার। তো তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এবং আহ্বান থাকবে এরকম, যে আমাদের এই জুলাই বিপ্লবের পরে নারীদের যেরকম পার্টিসিপেশন দেখেছি আমরা এবং বিপ্লবে তাদের যে অংশগ্রহণ দেখেছি, এখান থেকে তারা যেন হারিয়ে না যায়। তাদেরকে মেইন স্ট্রিমে বাংলাদেশের প্রত্যেকটা জনপদের মানুষকে, যারা দলিত এবং যাদের ভয়েসটা মেইন স্ট্রিমে আসে না, ওই ধরনের মানুষগুলোকে নিয়েও একসাথে সবাই যেন দেশ গড়ার কাজে সম্পৃক্ত হয় এবং তারা যেন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে। বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো একটা অংশকে বাদ দিয়ে উন্নয়নটা সম্ভব নয়। তাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যাইতে হবে। তাহলে জেন আলফা যারা আসবে তাদের অবশ্যই তারা এবং তারা যারা আসতেছে তারা আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্সড। তাদের এই অ্যাডভান্সড যে বিষয় আছে এইটাকে কাজে লাগে তারা প্রত্যেকটা সেক্টরকে নিয়ে কাজ করবে, সামনে এগিয়ে যাবে, আমাদের সমাজটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কন্ট্রিবিউশন করবে, সমাজের প্রত্যেকটা অংশকে তারা মেইন স্ট্রিমে রাখার জন্য কাজ করবে, অ্যাক্টিভিজম করবে এবং তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে সবার একটা কমন গোল থাকবে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পৌঁছে দেয়া এবং বাংলাদেশের সকল ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো দূরীভূত করার ক্ষেত্রে সম্পৃক্ত ভূমিকা পালন করা, সবার সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এত সুন্দর কথার মাধ্যমে আমাদের আজকের পর্ব থেকে অনেক আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। Am I audible now? এখন কি শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, জি জাহিদ ভাই বলুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ওকে, ভাই আমি এটা কাট করে দিব আশা করছি। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এত সুন্দর অভিজ্ঞতাপূর্ণ কথার মাধ্যমে আমাদের আজকের পর্বটিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। আজকে আমরা কথা বলেছি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে। সর্বশেষ আমরা বাইরে থেকে যে বিষয়টা বা যে বার্তা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা না বলে জেন্ডার ইকুইটি নিয়ে কথা বলা দরকার। এবং আমরা মনে করি আমাদের যে নতুন প্রজন্ম জেন আলফা সেই জেন্ডার ইকুইটি নিয়ে চিন্তা করবে, কারণ এটি শুধু দরকারি নয়, এটি আমাদের একটি চলমান সংগ্রাম যেখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ অপরিহার্য। ধন্যবাদ রবিউল ইসলাম ভাই আপনাকে আমাদের আজকের পর্বে উপস্থিত থাকার জন্য। রবিউল ইসলাম ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, করকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এ ধরনের প্রোগ্রাম অসংখ্য সামনে থাকবে এবং আমরা সমাজের একটা অংশ হইতে পারবো এবং সমাজের সচেতনতার ক্ষেত্রে, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। আবারও আপনাকে ধন্যবাদ। তো অডিয়েন্স, আমরা আসলেই মনে করি যে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি নিজের চারপাশে তাকাবেন,
প্রশ্ন করবেন এবং কাজ শুরু করবেন নিজের জায়গা থেকে। তো এই ছিল আমাদের আজকের পর্ব, জেন্ডার অ্যান্ড ইকুয়ালিটি, ওয়্যার ডু ইউ স্ট্যান্ড, এবং আপনারা দেখছেন হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ। আমি জাহিদ হাসান সাগর, আপনাদের হোস্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরো একটি পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং পরিবর্তনের সঙ্গী হন।